জি। ওই যে আপনি একদিন বলেছিলেন না যে নওগাঁ থেকে একটা ছেলে পড়ছিল, আপনি নওগাঁ গিয়েছিলেন বেড়াতে, ফার্স্ট দিন বললেন, আমি ওই ছিলেন। জি। কি প্রবলেম হলো? ওয়ালাইকুম সালাম। আমি আসলে একটু দুপুরে খাইলামই একটু আগে, দেরি হয়ে গেছে। তোমাদের যতগুলো প্রবলেম আমি দিয়েছো তোমরা, মোটামুটি একদিনে এটা সলভ করা সম্ভব না, অনেকগুলো প্রবলেম দিয়েছে। তার মধ্যে দেখো, এটা নিয়ে একটু আলোচনা করি, যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তোমরা, সেটা হচ্ছে তোমরা এই y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা আসলে একটা পরাবৃত্ত। হ্যাঁ, হ্যালো অনুসরা, আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে যাবেন, ক্লাসে আছি। হ্যাঁ, এমএমআইএন চ্যাপ্টার শেষ হয়নি ভাইজান, চ্যাপ্টার শেষ হতে আরও 2টা ক্লাস লাগবে। দেখো, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা একটা পরাবৃত্ত। হ্যাঁ, তো এটা নিয়ে একটু কথা বলি, তাহলে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, এখানে যে স্মল এ দেখতে পাচ্ছ, আমরা যেমন বৃত্তের ক্ষেত্রে কি করি, বৃত্তের একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা নির্দিষ্ট একক দূরবর্তী বিন্দুর চলার পথকে বৃত্ত বলে। এখানে কিন্তু 2টা নির্দিষ্ট জিনিস আছে, একটা নির্দিষ্ট কেন্দ্র থাকতে হবে আর নির্দিষ্ট একক দূরবর্তী বিন্দুর চলার পথ। তার নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এরকমভাবে এই পরাবৃত্তের ক্ষেত্রেও তাই, পরাবৃত্তের যে সঞ্চারপথটা তৈরি হয়, সেই সঞ্চারপথটাও তৈরি হয় 2টা নির্দিষ্ট জিনিসের রেফারেন্সের সাপেক্ষে আর কি, 2টা জিনিসের সাপেক্ষে। এরকম মনে করো, আমি এই তলের উপরে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে এই বিন্দু, আর এখানে একটা নির্দিষ্ট সরল রেখা নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে নির্দিষ্ট সরল রেখা। তোমরা যেহেতু একটু ফার্স্ট ইয়ার, তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। নির্দিষ্ট সরল রেখা, এটার নাম আমি পরে বলছি, যেটা নামকরণ কি করা হবে। আর এটা হচ্ছে তোমার নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু। ঠিক আছে, তো এই নির্দিষ্ট বিন্দু হতে মানে বলা হচ্ছে এরকমভাবে, তাহলে বৃত্তের ক্ষেত্রে কি করা হতো, একটা নির্দিষ্ট বিন্দু থাকতো, নির্দিষ্ট একক দূরবর্তী, এই যে দেখো নির্দিষ্ট একক দূরবর্তী, এটা চলমান বিন্দু হবে পি। এই দূরত্বটা সবসময় ঠিক রেখে যদি আমরা এটাকে ঘোরাইতে থাকি, তাহলে এটা কি তৈরি হয়, বৃত্ত তৈরি হয়। তাহলে এটা কি চলমান বিন্দু, রাইট? এটা হচ্ছে চলমান বিন্দু। চলমান বিন্দুকে আমরা কি বলি, পি অফ এক্স ওয়াই, রাইট? আর নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সেন্টার আর ব্যাসার্ধটা ফিক্সড, চলমান বিন্দুকে এখানে পি অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ সরি, এক্স ওয়াই পরিবর্তনশীল, মানে চলাচল করতে পারবে। তো এরকমভাবে সমতলে যদি একটা নির্দিষ্ট বিন্দু আর একটা সরল রেখা হতে,
সমান দূরত্বে যদি কোনো একটা বিন্দু অবস্থান করে, যেমন দেখো এই বিন্দুটা থেকে যদি এই সরলরেখার উপরে একটা লম্ব টানি, আমি মনে করো এই লম্বটা টানলাম, এই লম্বের মধ্যবিন্দু এইটা, রাইট? তাহলে আমি যদি এটাকে বলি পি অফ এক্স ওয়াই বিন্দু, ওকে, এটা হচ্ছে চলমান বিন্দু, এবং এই চলমান বিন্দুটা যদি এমন শর্তে চলাচল করে যে এই বিন্দুটা থেকে এর দূরত্ব যা হবে, এই সরলরেখা থেকে এর দূরত্বটাও তাই হবে। বিন্দু থেকে সরলরেখার দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব টানতে হয়। তাহলে এখন যদি আমি এই পি বিন্দুকে বলি তুমি এখন চলাচল করো এমনভাবে যেন এই নির্দিষ্ট বিন্দুটা হতে, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় এস বা ফোকাস বা উপকেন্দ্র, এখান থেকে এর দূরত্ব আর এই বিন্দুটা থেকে এই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব যেন সবসময় সমান থাকে, রাইট? তাহলে তুমি বলো যে এটাকে মনে করো যদি আমি এখানে একটা কাল্পনিক সরলরেখা টানি, মনে করো এখানে একটা কাল্পনিক সরলরেখা টানলাম, রাইট? দেখো আমি যদি এই বিন্দুটা নিই তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কিন্তু সমান হবে না। সমান হবে কি? কারণ এটা তো বাঁকা হয়ে গেল, সোজা তো না। তাহলে আমাকে কী করতে হবে, পি বিন্দুটাকে এই সরলরেখা থেকে একটু ডানের দিকে ডিক্লাইন করতে, মানে এখানে একটু তোমাকে ইনক্লিনেশন বানাতে হবে, এখানে তোমার একটু অ্যাঙ্গেল তৈরি করতে হবে, রাইট? দিয়ে এরকমভাবে এর উপর দিয়ে যদি চলাচল করে, যেমন পি বিন্দুটা যদি এর উপর দিয়ে চলাচল করে, মোটামুটি এখান থেকে এর ডিস্টেন্স সমান, এখান থেকে এর ডিস্টেন্স সমান, এখান থেকে এর ডিস্টেন্স সমান, রাইট? তাহলে এই যে বিন্দুটা সঞ্চারপথ পাবো এই শর্তে, এই বিন্দুর সঞ্চারপথকে বলা হয় পরাবৃত্ত, রাইট? তাহলে পরাবৃত্তের সংজ্ঞাটা কি হবে? একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা হতে, একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথকে বলা হয় পরাবৃত্ত। আর এখানে কি, একটা নির্দিষ্ট বিন্দু হতে নির্দিষ্ট একক দূরবর্তী কোনো একটা বিন্দুর সঞ্চারপথকে বলা হয় বৃত্ত। আর এখানে কি, একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথকে বলা হয় তোমার পরাবৃত্ত, রাইট? এখন যদি আমি এটাকে বলি এক্স অক্ষ, হ্যাঁ, মনে করো আমরা যখন দ্বিমাত্রিক তলে কোনো কিছু সঞ্চারপথ গঠন করি তখন কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা ধরে নিই। তাহলে এটা মনে করো এক্স অক্ষরেখা আর এইটা মনে করো ওয়াই অক্ষরেখা ধরলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা, রাইট? তাহলে এটা যেহেতু মূল বিন্দু থেকে তো এটার একটা নির্দিষ্ট দূরত্ব থাকা উচিত। ধরে নিলাম এই দূরত্বটাই হচ্ছে এখানকার স্মল এ, এই স্মল এর পরিচয় হচ্ছে এইটা, রাইট? তাহলে স্মল এর পরিচয় কি? স্মল এর পরিচয় হচ্ছে নির্দিষ্ট বিন্দু হতে পরাবৃত্তের শীর্ষ বিন্দুর দূরত্ব। তাহলে এটুকু যদি এ হয় তাহলে এটুকু কত হবে? এটুকু এ হবে, কারণ সমান দূরত্ব বলা আছে, রাইট? তাহলে এখানকার স্থানাঙ্ক হবে a0, রাইট? তাহলে এর পরিচয়, এখানকার স্মল এর পরিচয় হচ্ছে উপকেন্দ্রের ভুজ, উপকেন্দ্রের ভুজ বোঝায়। এখন আমি যদি তোমাকে বলি এই উপকেন্দ্র দিয়ে এটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষরেখা, এটা হচ্ছে শীর্ষবিন্দু, কোন একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী যে সরলরেখা, এই সরলরেখাটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা, রাইট? পরাবৃত্তের অক্ষরেখা, এটা কি ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা বলো? তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। এখন আসো, এই উপকেন্দ্রগামী এবং পরাবৃত্তের অক্ষরেখার উপর লম্ব সরলরেখাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তাহলে এর উপরে আমি যদি একটা লম্ব আঁকি, তাহলে লম্ব আঁকলে এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব, রাইট? তাহলে উপকেন্দ্রিক লম্ব কাকে বলে? কোন একটা পরাবৃত্তের উপকেন্দ্রগামী কিন্তু পরাবৃত্তের অক্ষরেখার উপর লম্ব সরলরেখাকে বলা হয় ওই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব। তাহলে এটা উপকেন্দ্রিক লম্ব। তাহলে দেখো এটার ইকুয়েশন যে এটা হবে, এটা আমি তোমাকে বুঝাই দিতে পারবো। এখন ধরে নাও তাহলে এটা হচ্ছে পি অফ এক্স ওয়াই বিন্দু। তাহলে তোমার শর্ত কি? পরাবৃত্তের সংজ্ঞানুসারে এই এসপির দূরত্ব যা হবে এখান থেকে এর ডিস্টেন্সও কি হবে? একই হবে। তাহলে এইটুকু তো আছে এ, এই যে এইটুকু কিন্তু এ, আর এইটুকু কত? এই বিন্দুর ভুজ, এই বিন্দুর ভুজ কত?
এক্স। তাহলে আমি যদি এটা পি এম দিই, তাহলে তুমি পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে বলবা এসপি ইকুয়াল টু পি এম। এটা বলবা কিনা বলো? পরাবৃত্তের সংজ্ঞাই তো এটা, যে চলমান বিন্দুটার দূরত্ব যদি এমন হয় যে উপকেন্দ্র থেকে এই চলমান বিন্দুর দূরত্ব চলমান বিন্দু হতে নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব সর্বদা সমান, রাইট? তাহলে এখন বলো এসপি। এসপি মানে কি? এইটার মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্বটা মানে কি? রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর মানে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পিএম। পিএম তো এখানে দেখা যাচ্ছে এ প্লাস এক্স, এ প্লাস এক্স। উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ হোল স্কোয়ার, ঠিক কিনা? তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু কি? ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, রাইট? এটা ওই পাশে পার করে দিলাম। এখন দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে দিস ইকুয়াল টু 4ax। এই যে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, রাইট? তাহলে এখানে এর পরিচয়টা কি? আসলে শীর্ষবিন্দু হতে, তাহলে এই পরাবৃত্তটা আমি যে ইকুয়েশনটা নির্ণয় করেছি, এই যে পরাবৃত্তের সমীকরণ, এটা মূল বিন্দু দিয়ে যায় শীর্ষবিন্দু মূল বিন্দুতে। তাহলে তোমাকে চিত্রটা যখন একবার তুমি ইন্টিগ্রেশনের অঙ্ক করতে গিয়ে এই ধরনের ইকুয়েশন পাওয়া মানে এরপর এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষরেখা, শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, আর উপকেন্দ্র হচ্ছে a0 বিন্দুতে। এর মান তো আমি ইকুয়েশন থেকে পেয়ে যাব। আর এই উপকেন্দ্র দিয়ে যে সরলরেখাটা উপকেন্দ্রগামী এবং পরাবৃত্তের অক্ষরেখার উপর লম্ব যে সরলরেখা সেই সরলরেখাটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। ভাই আসসালামু আলাইকুম ভাই, বলেন ক্লাসে এই 5:30 5:30 দিকে, হ্যাঁ সরি 6:30 6:30 দিকে। জি কি ক্লিয়ার বাবা? বলো এইটুকু ক্লিয়ার হলো কিনা? এইটুকু ক্লিয়ার হলো কিনা? এইটুকু ক্লিয়ার হলো কিনা? আমি দেখছি কিছু কিছু স্টুডেন্ট একবার অপু ভাইয়ের ক্লাসে ঢুকছে, আবার একটু পর উজ্জ্বল ভাইয়ের ক্লাসে ঢুকতেছে। মেহেদি হাসান, ইফাত জামিলা ক্লিয়ার, ঠিক আছে? তাহলে বলো তোমরা এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a, কারণ y অক্ষের সমান্তরাল সরলরেখা, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়াল টু যত দূরে থাকে a দূরত্বে আছে, সুতরাং x ইকুয়াল টু a সরলরেখা। কি ক্লিয়ার? তাহলে এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু a, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ 4x এর সাথে যেটা থাকে সেটা a, x ইকুয়াল টু a, ঠিক আছে? ক্লিয়ার? একবারে ক্লিয়ার, ফকফকা দেখা যাচ্ছে কিন্তু। ওকে, এবার আসো, আমি এখন তোমাদেরকে একটা প্রশ্নের অ্যান্সার করাবো, একটা জেনারেল প্রশ্ন, সেখান থেকে তোমাদের উত্তর সব পেয়ে যাবা তোমরা। সেটা হচ্ছে এরকম, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, তারপরে লিখো x ইকুয়াল টু a না x ইকুয়াল টু b এবং x ইকুয়াল টু c দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা যদি পারি তাহলে সব পারবো। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা আগে করবো আমরা, রাইট? দেখো এটা খুব জেনারেল একটা প্রবলেম। এটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0-তে, পরাবৃত্তটির অক্ষরেখা x অক্ষ বরাবর, সুতরাং এর চিত্রটা আমরা আগে ফেলবো। এর দেখো এটা মূল বিন্দু, এটা তোমার y অক্ষ, এটা x অক্ষ, তাহলে পরাবৃত্তটা হচ্ছে এইটা, রাইট? এখন আসো আমার x ইকুয়াল টু b সরলরেখা, x ইকুয়াল টু, আমার এখানে উপকেন্দ্রের দরকার নাই, x ইকুয়াল টু b সরলরেখা এইটুকু, এটা হচ্ছে x ইকুয়াল টু b। আবার এটা আরেকটা সরলরেখা যেখানে y একটা সমান্তরাল, এটা x ইকুয়াল টু c সরলরেখা। তোমাকে কি বলেছে? এই পরাবৃত্ত এবং এই দুটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এইটুকু। এই যে দেখো
পরাবৃত্ত আর এই দুটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এইটুকু বোঝায় কিনা, রাইট? তাহলে আমি যদি এখন তোমাকে বলি এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, রাইট? এবং এ থেকে বি এর মাঝে যে অংশটুকু আছে এটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলি এ বি সি ডি অংশের ক্ষেত্রফল বের করে এটাকে 2 দ্বারা গুণ করলে হবে, রাইট? তাহলে আমরা এখানে দেখব, সরাসরি লিখব যে নির্ণয় ক্ষেত্রফল বা রিকোয়ার্ড এরিয়া, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 2 ইন্টু এরিয়া অফ এ বি সি ডি। কি ক্লিয়ার কিনা বলো? এ বি সি ডি অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ, রাইট? এ বি সি ডি এই অংশের ক্ষেত্রফল বের করতে গিয়ে তুমি লোয়ার লিমিট কত, এক্স ইকাল টু বি, আপার লিমিট কত, এক্স ইকাল টু সি। আমরা দেখে নিব প্রশ্নে যদি থাকে। এখানে আমি ধরে নিলাম বি লেস দেন সি, এই অনুযায়ী চিত্রটা আঁকেছি। বি যদি গ্রেটার দেন সি থাকে তাহলে ডান পাশে চলে যাবে বি, বামে আসবে সি। তাহলে দিস ইকাল টু এরিয়া নির্ণয় করতে গেলে ইন্টিগ্রেশন লাগে নাকি? ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট দিতে হবে। এর লোয়ার লিমিট কত আর আপার লিমিট কত? তাহলে এখানে বি, এখানে আপার লিমিট সি, লাগে ওয়াই ডিএক্স, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে যে গ্রাফটা ব্যবহার করা হয়েছে তার ওয়াই কত। তাহলে এই গ্রাফটুকু ব্যবহার করা হয়েছে, ঠিক কিনা বলো? আমরা তো চাচ্ছি এইটুকুর এরিয়া, তাহলে এইটুকুর এরিয়া বের করতে গিয়ে এই গ্রাফটুকু ব্যবহার করা হয়েছে। ওই গ্রাফের ওয়াই কত? তাহলে দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন বি থেকে সি, ওয়াই মানে এখানে 2 রুট এ রুট এক্স ইন্টু ডিএক্স। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু 2 রুট এ ইন্টু রুট এক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, কারণ এর উপর পাওয়ার হাফ আছে। আমরা জানি ইন্টিগ্রেশনের পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। দেন লিমিটটা বসিয়ে দেবো, জাস্ট লিমিটটা বসিয়ে দিলাম বি থেকে সি পর্যন্ত। দিস ইকুয়াল টু 2 রুট এ ইন্টু 2/3, ধ্রুবকটা বের করে নিয়ে আসলাম এখান থেকে, 2/3 ইন্টু আপার লিমিট বসাও। আপার লিমিট হচ্ছে সি টু দি পাওয়ার 3/2 মাইনাস বি টু দি পাওয়ার 3/2। এক্স এর জায়গায় আপার লিমিট বসাতে হয়, মাইনাস লোয়ার লিমিট বসাতে হয়, ঠিক কিনা? তাহলে দিস ইকুয়াল টু 4/3 ইন্টু এ টু দি পাওয়ার হাফ ইন্টু সি টু দি পাওয়ার 3/2 মাইনাস বি টু দি পাওয়ার 3/2। এটা অ্যান্সার। কি ক্লিয়ার? এটাই অ্যান্সার, এত বর্গ একক। এখন তুমি দেখো, তোমার এখানে যদি অ্যাডমিশন টেস্টে বা ফাইনাল পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় দেখবা যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এরকম গোটা 10 অঙ্ক বানিয়ে ফেলো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x নিলা, এক্স ইকুয়াল টু 2 থেকে এক্স ইকুয়াল টু 5 পর্যন্ত ক্ষেত্রফল বের করবা, লোয়ার লিমিট আপার লিমিট সব জানা। কি পারবা কিনা বলো? কি ক্লিয়ার? অভিযান ক্লিয়ার? কি ভাই মাস্টার প্ল্যান করছে কি প্রথমে শর্ট সিলেবাসের সেকেন্ড পেপার করানো হবে? সাইদা নাসিমা ইয়াসমিন, আমি জানি না তুমি 21 ব্যাচের নাকি 22 ব্যাচের। সর্বপ্রথম প্রশ্ন এটা, 21-22 ব্যাচ যে ব্যাচই হোক না কেন, মাস্টার প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রাম যে প্রোগ্রামে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত কোনো চ্যাপ্টারই, মানে অ্যাডমিশনের প্রয়োজনীয় যত চ্যাপ্টার যেভাবে পড়ানো দরকার সেইভাবে ওখানে হবে। সেটা ফাইনাল পরীক্ষা পর্যন্ত যেগুলো চ্যাপ্টার লাগবে সেগুলোও হবে, আবার অ্যাডমিশন এগুলোও কভার হবে, ঠিক আছে? আগে শর্ট সিলেবাস, এটা সত্য কথা। আগে তোমরা যেটা মনে করো, আগামী 21-এর যে ফাইনাল পরীক্ষা আছে, এই ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 4টা চ্যাপ্টার, অর্থাৎ এই 8টা চ্যাপ্টার 0 টু মাস্টার লেভেল পর্যন্ত এই তোমার মাস্টার প্রোগ্রামে হবে, এইচএসসি 21-এর আগ পর্যন্ত। আর তোমাদের আছে 6টা করে চ্যাপ্টার, তাহলে আর কটা করে চ্যাপ্টার বাদ থাকলো? 2টা করে। আমরা ওইটুকু হচ্ছে যদি সময়, আমরা যদি দেখা গেল এইচএসসি 21-এর আগেই করতে পারি, করে ফেলবো, না করলে 21-এর পরপরই করবো, ওদের পরীক্ষা চলবে তখন তোমাদের ওই ক্লাসগুলো চলবে, ঠিক কিনা বলো? একটা জিনিস দেখো, যখন এইচএসসি 21 এক্সাম চলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের 8টা চ্যাপ্টার শেষ, এবং 0 টু মাস্টার লেভেল পর্যন্ত, এবং কিভাবে ক্লাস নেওয়া হচ্ছে সেটা তোমরা দেখছো ওখানে।
তো যদি তাই হয় তাহলে এইচএসসি পরীক্ষা চলবে 1.5 মাস ধরে, তাহলে ওই 1.5 মাস তো ওদের কোনো ক্লাস হবে না। ওই 1.5 মাস কি আমি বসে থাকবো? ওই 1.5 মাস 22 সালের যে ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে যে 2টা চ্যাপ্টার থাকলো ওগুলো ধরবো আমি তখন, ওদের পরীক্ষা শেষ হতে হতে, ঠিক কিনা? তার মানে কি 22 সালেরও সব কিছু কমপ্লিট হবে, আবার 21 সালেরও সব কিছু কমপ্লিট হবে। এগুলো করার পরে আবার অ্যাডমিশনের সময় বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি যে সিদ্ধান্ত নিক না কেন, তোমাদের তো কি রে ভাই? হ্যাঁ মামু। হ্যাঁ মামা। হ্যাঁ বলো। কি ওখানে ইয়া হয়েছে? না ওখানে শুনলাম মামু। হ্যাঁ এখানে হয়েছে ইয়া ডবল ইয়া বেলকনি বাথটব টাথটব সব আছে, ডবল হচ্ছে 2200, সিঙ্গেল 1600। ও আচ্ছা, তুমি দুটাই ডাবল লাগবে। হ্যাঁ ওটার কথা বলে রাখতে পারো, আমি ক্লাস থেকে বের হয়ে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ আমি কি মানে ফাইনাল করব না? ফাইনাল করিও না, মানে হচ্ছে আমি এই যে ক্লাস থেকে বের হয়ে তোমাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মামা। ওকে। 22 সালের জন্য তো হিউজ টাইম, হিউজ টাইম। ইভেন তোমরা এই যে আজকে আমি মেসেজ দিয়েছি সব ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদেরকে মাস্টার প্রোগ্রামে এনরোল করার জন্য। কেন করেছি? কারণ তোমাদের অফলাইনের মতো করেই চলবে, আর ওখানকার সিস্টেমটাই আলাদা। তোরে ভাই এটা কেন বোঝাতে পারতেছি না আমি তোমাদেরকে? সিস্টেমটা কি, এই যে তোমাদের যেমন হচ্ছে মাস্টার প্রোগ্রামে আগামী দিন থেকে তো পরীক্ষা নেওয়া শুরু হবে। আজকে রাত্রে ক্লাস আছে না, ক্লাসের পরে আগামীকালকে থেকে পরীক্ষা হওয়া শুরু হবে। আমি ইতিমধ্যে 6টা ক্লাস নিয়ে নিয়েছি। 1 নম্বর আর 2 নম্বরের উপরে কালকেই পরীক্ষা হবে। 1 আর 2 এর উপরে যা পড়ানো হয়েছে ওইটুকুর উপরেই পরীক্ষা হবে, ঠিক আছে? কিন্তু অফলাইনে তার মানে ওইভাবে পরীক্ষা হয় না। অফলাইনে কি হয়, একটা চ্যাপ্টার শেষ হয় তখন পরীক্ষা হয়, তাই কি না? মাস্টার প্রোগ্রামটা হচ্ছে সেই জিনিস, মাস্টার পিসদের জন্য, যারা পড়ালেখা করতে চায়, যারা নিজের থেকে পড়ালেখা করতে চায়, মাস্টার প্রোগ্রাম তাদের জন্য, ঠিক আছে? মানে এমনি গা ভাসে ভর্তি হওয়ার দরকার নাই। তোমাদেরকে মনে স্থির করতে হবে যে আমি আমার অবস্থান আমি নিজে তৈরি করতে চাই, কারো ঘাড়ের উপরে পা দিয়ে না, রাইট? তাহলে তোমাকে তোমার অবস্থান তৈরি করতে হবে। তোমাদের তো অফলাইন এই যে সেকেন্ড ইয়ারে ভর্তির ডেটটি তো দিয়ে দেবো আমি, খালি 13-14 তারিখ থেকে খুলুক, দেখো অফলাইন শুরু করে দেবো, সেকেন্ড ইয়ারের শুরু করে দেবো, হয়তো বা ঈদের পর থেকে সেকেন্ড ইয়ার শুরু করে দেবো আমি, ঠিক আছে? তো তাহলে তোমরা ব্যাপারটা কেন বুঝতে পারতেছো না যে মাস্টার প্রোগ্রামটা আসলে কি জিনিস, ঠিক আছে? আর আমার বিশ্বাস আমি অফলাইনে যা পড়াই তার থেকে অনেক বেশি কন্টেন্ট পড়াই হচ্ছে মাস্টার প্রোগ্রামে, তোমরা দেখেছো নিশ্চয়ই, ঠিক আছে? হ্যাঁ কেপিজে এখনো 3000 টাকা 5 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। দেখো মেডিকেল ড্রিমার যারা, তাদের জন্য মাস্টার প্রোগ্রাম, কারণ এমন কিছু পড়ানো হচ্ছে ওখানে তুমি বাংলাদেশের এমসিকিউ, রিটেন, সিকিউ যে কোনো জায়গায় তুমি ফেস করতে পারবা, ম্যাথমেটিক্স অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলবো, ঠিক আছে? 7 রিং সিমেন্ট দিয়ে ভিত করতে চাই, তাই তো? হ্যাঁ এখনো ভর্তি হওয়া যাবে ভাইজান, 5 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। সবার কাছে মেসেজ দেওয়া হয়েছে এই কারণে, তোমরা যখন আমার কাছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আসো, হ্যাঁ উৎস সাহা, তুমি যখন ইচ্ছা তখন তুমি মাস্টার প্রোগ্রামে মানে পরীক্ষা দিতে পারবা। মনে করো তোমার আজকে মনে হলো যে আমার 1 নম্বর পরীক্ষাটা বাদ আছে, 1 নম্বরের লেকচারটা কমপ্লিট করে নিলাম, তারপরে আমি মাস্টার প্রোগ্রামের আমি কি করবো জানো? ওই যে মাস্টার প্রোগ্রামের 1 নম্বর যে লেকচারটা হয়ে গেছে, 2 নম্বর যে লেকচারটা হয়ে গেছে, ওখানেই তো আমি ওই ভিডিওর ওখানেই তো লিঙ্ক দিয়ে দেবো যে এইটার পরীক্ষা এখানে। আমি কি করতেছি, ওই ভিডিওর আগে তোমার কি কি লেকচারে কি কি কন্টেন্ট আছে লিখে দিইনি? ওখানে যা কিছু হবে ওই 1 নম্বর লেকচার বেসিস সব ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। তুমি পরীক্ষা দিবা কি করে? অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না এখানে। ওখানে যে পরীক্ষাটার লিঙ্ক দিব, ওই লিঙ্কে কেবলমাত্র তোমার মোবাইল নাম্বার ইউজ করে একবারই পরীক্ষা দেওয়া যাবে। তার মানে তুমি যদি কখনো 1 নম্বর লেকচারে পরীক্ষা মিস করে থাকো, তাহলে তুমি ওই 1 নম্বর এক্সামে মানে ওই যে লেকচারের ওখানে চলে যাবা, ওখানে এক্সামের দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ঢুকে যায় তুমি পরীক্ষা দিবা। ওই পরীক্ষার মাধ্যমে তুমি বেশ কিছু জিনিসপত্র শিখবা। মনে করো না আমি লেকচারের ভিতরে যেগুলো পড়াইছি সেগুলো পরীক্ষায় দেবো, সেগুলো না, ওই রিলেটেড আরো প্রশ্ন বানিয়ে আমি তোমাদের কাছে। কি বাবা? আমি ক্লাস নিচ্ছি, ডিস্টার্ব করো না। হ্যাঁ কি বাবা? আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও তুমি, তাহলে হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে বাবা। এক্সাম স্টার্ট হবে কালকে থেকে। এক্সাম মাস্টার প্রোগ্রামে এক্সাম শুরু হবে আগামীকালকে থেকে। উৎস সাপ পরে ভর্তি হলেও কি মাস্টার প্রোগ্রামে পরীক্ষা দেওয়া যাবে? হ্যাঁ পরীক্ষা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এবার তো বুঝতে পারছো, আর কোনো মানে কনফিউশন থাকার কথা না। সুতরাং তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো,
তোমাদেরকে অনুরোধ করতেছি তোমরা মাস্টার প্রোগ্রামটা এনরোল করো। আর তোমাদের জন্য তো একটা সুবিধা দিয়েই রেখেছি, 22 সালে যখন তোমরা অ্যাডমিশন দিতে আসবা তখন যে অ্যাডমিশনের অফলাইনে কোর্স ফি হবে সেখান থেকে 2500 টাকা তোমরা ক্যাশব্যাক পাবা। জাস্ট তোমাদেরকে উদ্বুদ্ধ করতেছি। কেন এটা তো এক প্রকারের ফ্রি কোর্স হচ্ছে তোমার জন্য, রাইট? এটা কিন্তু 23 সালের ছেলেমেয়েরা এই সুবিধা পাবে না, কারণ ওটার জন্য আলাদা আমাকে ওয়েবসাইট করতে হবে আস্তে আস্তে। আমি তো এখন আপাতত টেস্ট মজে লিখতেছি, মানে পরীক্ষাগুলো নিব। আমি তো ওয়েবসাইট করতেছি একটা, সেই ওয়েবসাইটে তো অনেক খরচ আছে, আছে। তাহলে তোমরা যারা অফলাইনে যখন 23 সালে স্টুডেন্ট আমার কাছে অফলাইনে আসবে, অফলাইনে পড়ার পাশাপাশি ওরা যদি মাস্টার কোর্স করতেই চায় তাদের জন্য আমি ওই কোর্স ফিটার মানে কখনো ক্যাশব্যাক হবে না। তোমাদের জন্য তো ক্যাশব্যাকের ব্যবস্থা করে রেখেছি, তার মানে কি তোমাদের কাছে তো কোর্স ফি নিচ্ছি না আমি, ঠিক আছে? কিন্তু যারা ভাই অফলাইনে ভর্তি আছে তারা অফলাইনে পরীক্ষা হবে। ভাইজান 3 মাস পর ভর্তি হওয়া যাবে নাকি মাস্টার প্রোগ্রামে? শোনো, 3 মাস পর যদি তুমি ভর্তি হও অবশ্যই ভর্তি হতে পারবা, বাট তুমি অনেক পিছিয়ে যাবা, ঠিক আছে? ওকে, মনে রাখবা মাস্টার প্রোগ্রামের ক্লাসগুলোর থেকে পরীক্ষার সিস্টেমটাই হচ্ছে পরীক্ষা পদ্ধতির সাথে পরিচিত করার জন্য ওই প্রোগ্রামে যুক্ত করানো আসলে, ঠিক আছে? ক্লাস তো আমি অফলাইনেও নিব। তো যাই হোক, তাহলে এটা ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আরও কথা আছে আমার এই প্রশ্নটা নিয়ে। এখন আসো তোমার আসলে এবার এই প্রশ্ন, y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং ইহার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা করবো এবার আমি, রাইট? তাহলে তোমাকে এখানে কি করতে হবে, জাস্ট সলভ করার সময় জাস্ট লিখে দিতে হবে যে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনটা কি। এখানে লিখতে হবে যে আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু a। এটা জানি কিনা বলো? এখানে a যেটা থাকবে সেটাই হচ্ছে x ইকুয়াল টু তত লিখে সেটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন তুমি গ্রাফ আগে বলো। তাহলে পরাবৃত্তটা হচ্ছে এটা, উপকেন্দ্রিক লম্ব এটা, উপকেন্দ্রিক লম্ব x ইকুয়াল টু a। এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এইটুকুর এরিয়া তোমাকে বের করতে বলা হচ্ছে, তাই কিনা বলো? এটা যদি ও হয়, এটা যদি এস হয়, এটা যদি এল হয়, তাহলে তোমার রিকোয়ার্ড এরিয়া কোনটুকু? ও এস এল এর দ্বিগুণ। তাহলে অতএব রিকোয়ার্ড এরিয়া, আর ক্যাপিটাল এ দিয়ে রিকোয়ার্ড এরিয়া বোঝাচ্ছি, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 2 ইন্টু এরিয়া অফ ও এস এল, ঠিক কিনা বলো? সো দিস ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন, লোয়ার লিমিট কত এবার? ও এর ভুজ কত? 0, আপার লিমিট কত? a, y ইন্টু ডিএক্স, অঙ্ক শেষ। এটা গেল 2 ইন্টু 0 টু a, y এর মান কত? y হচ্ছে 2 রুট a ইন্টু রুট এক্স ইন্টু ডিএক্স, তাই কিনা? দিস ইকুয়াল টু 4 ইন্টু রুট a ইন্টু রুট এক্স এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। এটা আমার 0 থেকে a পর্যন্ত। এবার পারবা কিনা বাকিটা বলো? বাকিটা পারবা কিনা? ঠিক আছে, কি ক্লিয়ার? দেখো তো বাবা, দেখো বাকিটা পারবা কিনা? বুঝবে বুঝবে, পরে বুঝবে, বুঝলা? ওকে, ক্লিয়ার। এনসিপাত ক্লিয়ার? এত ফোন আসতেছে কেন আজকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাসে আছি, 6:30 পরে ফোন। জি, ঠিক আছে।
ওকে, তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে আরেকটা অঙ্ক আছে, সেটাও বলি। আমি যদি এখন তোমাকে বলি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা দিলাম। এবার এর আগে দিয়েছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এবার দিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এবং ইহার উপকেন্দ্রিক লম্ব দ্বারা এবং ইহার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, রাইট? তাহলে এখন বলো এটার গ্রাফটা কেমন? আগে গ্রাফটা আঁকো। আগেরটা গ্রাফ ছিল এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, এবার হবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। এক্স এর জায়গায় ওয়াই বসাইছি আর ওয়াই এর জায়গায় এক্স বসাইছি, তো এটা তো আমরা জানি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, তাই কিনা? সুতরাং আমার যে পরাবৃত্তটা আছে তার গ্রাফ হবে এরকম, এই যেটা, এটা ও। এবার উপকেন্দ্রিক লম্ব এটা, এটা সমীকরণ এবার ওয়াই ইকুয়াল টু এ, কারণ এ দূরত্বেই তো আছে, ওয়াই উচ্চতায় আছে। তাহলে এবার আমাকে এরিয়া বের করতে বলছে এইটুকুর, তাহলে এটা এস, এটা এল, একই অ্যান্সার আসবে, কোনো চেঞ্জ আসবে না, জাস্ট ঘুরাই দিয়েছি রে ভাই, ঠিক কিনা? তাহলে তোমাকে বলতে হবে এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উলস ওয়াই ইকুয়াল টু এ। এবার তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করবা, তার মানে রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 2 ইন্টু এরিয়া অফ ওএসএল, area of OSL. So this equal to 2 into integration 0 to a x dy. এবার কিন্তু তোমাকে y dx লেখা যাবে না, এবার তো তুমি y অক্ষের সাপেক্ষে করতেছো, আর x অক্ষের সাপেক্ষে করলে তখন আবার লিখি y dx, রাইট? তাহলে x into dy, তাহলে x মানে কি এই ইকুয়েশনের x, this equal to 2 into 0 to a x মানে 2 root a into root y into dy, বাস অঙ্ক শেষ। বাকিটা তোমরা করে লিও, পারবে না? এখন সেম অঙ্ক, আগেটার অ্যান্সার এটার অ্যান্সার সেম আসবে, কি ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ ক্লিয়ার হয়েছে ভাই, ওকে, তাহলে কোনো সমস্যাই নাই। এবার আসো, আরও অনেক ধরনের প্রবলেম তোমরা দিয়েছো, আশা করি তোমরা অনেক সলভ পেয়েছো ইতিমধ্যে। এতে এটা যাদের যাদের প্রবলেম ছিল তাদেরটা কমপ্লিট। আচ্ছা, ওয়াকিল ইসলাম অনেকগুলো প্রবলেম দিয়েছিল, তার মধ্যে একটা কমপ্লিট করলাম। আরেকটা প্রবলেম দিয়েছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ এবং স্থানাঙ্কের অক্ষ দুটি অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আমি কোনো একটা ক্লাসে করাইছি, ক্ষেত্রফল সংক্রান্ত ক্লাসেই করাইছি, তবে একটু দেখে নিও প্লিজ। হ্যাঁ, এবার একটা প্রশ্ন এসছে এরকম, দেখো এবার একটা প্রশ্ন দিয়েছে তোমরা, মোসাম্মদ জামিলা খাতুন, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 হোল স্কোয়ার, এইটা দিয়েছ, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা একটু মানে সাজিয়ে নিতে হবে। এখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই, ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া মানে ই টু দি পাওয়ার 2x আমার বের হয়ে আসা। কমন নিলে কত আসে দেখো, এখানে থাকবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার, রাইট? এটা কিনা দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে উপরে ই টু দি পাওয়ার মাইনাস 2x, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেন এটা নিচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি, ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। জাস্ট সাজিয়ে লিখলাম। দেখো আমি কিন্তু এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তার উপর স্কোয়ার আছে মানে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x কমন নিয়ে নিয়েছি, রাইট? এবারে 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস 2x। এখন দেখো আমি এটা ইকুয়াল টু, এই জিনিসটা ইকুয়াল টু যদি জেড বা টি ধরি, এর ডিফারেন্সিয়েশন কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে, সেটাই অঙ্কে আছে।
তাহলে আমি এখানে ধরে নিব যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাই ইকুয়াল টু ধরে নাও টি। অতএব এটা ডিফারেন্সিয়েশন 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু হয় ডিটি। মনে আছে গেল? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, যে পাশে এক্স থাকে সে পাশে ডিএক্স, টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন 1, যে পাশে টি থাকে সে পাশে ডিটি। তাহলে এইটা ইকুয়াল টু তুমি বসাতে পারতেছ ডিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু বসাতে পারবা 1 মাইনাস টি। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 মাইনাস টি। দেখো তুমি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 মাইনাস টি, আর এইটুকু মানে কি? এইটুকু মানে ডিটি, ডিটি ডিভাইডেড বাই এইটুকু মানে কি? টি, তারপরে কি আছে? স্কোয়ার, টি স্কোয়ার, অঙ্ক শেষ, তাই কি না বলো? তাহলে দিস ইকুয়াল টু শোনো, তোমরা আমাকে প্রবলেম দিয়েছো, আমি প্রত্যেকটা প্রবলেমই সলভ করাবো, চিন্তা করো না। আস্তে আস্তে যেটা চোখে আসতেছে সেটা আমি করতেছি। ইন্টিগ্রেশন 1 এর নিচে এটা যখন লিখবো টি টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস টি এর নিচে যখন টি স্কোয়ার লিখবো থাকবে 1 বাই টি ইন্টু ডিটি, রাইট? দিস ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন কি? পাওয়ার একটা বাড়বে, অর্থাৎ পাওয়ার একটা বাড়ালে প্লাস 1 করলে হবে এখানে মাইনাস 1, পাওয়ার একটা বাড়লো সেই পাওয়ার দ্বারা ভাগ হলো, মাইনাস 1 বাই টি এর ইন্টিগ্রেশন লন টি, রাইট, প্লাস সি, বাস শেষ অঙ্ক। দিস ইকুয়াল টু মাইনাস 1 বাই টি মাইনাস লন টি প্লাস সি, টি এর মান বসিয়ে দাও, টি এর মান তোমার ধরাই আছে। কি ক্লিয়ার? শেষ অঙ্ক এটা। কি ক্লিয়ার ভাইজান? বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা? আসাদুজ্জামান জুয়েল ভাই ক্লিয়ার। আপনি আর কি ম্যাথ বুঝবেন ভাই, কেমিস্ট্রিতে লাগে মাঝে মধ্যে, ছাই মনে আছে, নিলয় ভৌমিক কিছুই মনে নাই, তাই না? ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে এটাও আমাদের জীবন থেকে চলে গেল। এবার আসো, আরো প্রবলেম আছে, আমি প্রবলেমগুলো কমেন্টে দেখছি আর করাচ্ছি কিন্তু। হ্যাঁ, একবারে ঘোলা ঘোলা প্রবলেম দেখাচ্ছে কিছু। ওকে, দেখো একটা প্রবলেম দিয়েছো এরকম ইন্টিগ্রেশন, কে প্রবলেমটা দিয়েছে নাম বলি, সঞ্জিতা সুলতানা লাবণী। সঞ্জিতা সুলতানা লাবণী প্রবলেমটা দিয়েছে 0 to pi by 2 cos x divided by 1 plus sin x into 2 plus sin x, ওকে, into dx। এই প্রবলেমটা দিয়েছো, খুবই সুন্দর একটা প্রবলেম, এক্সিলেন্ট একটা প্রবলেম। দেখো এটা আংশিক ভগ্নাংশের প্রবলেম। sin x এর ডিফারেন্সিয়েশন cos x কিনা, তার মানে এখানকার যে কোনো একটা ফাংশনকে তুমি টি ধরে cos x dx পাবা। সুতরাং অ্যালজেব্রিক ফাংশন নিয়ে চলে গেলাম, আর অ্যালজেব্রিক ফাংশন নিয়ে গেলে তার ইন্টিগ্রেশন খুব সহজে হয়। তাহলে আমরা নিয়ে চলে যাই, তাহলে ধরি যে কোনো একটা ধরো 2 প্লাস সাইন এক্স ইকাল টু ধরবা, ধরো 2 প্লাস সাইন এক্স ইকাল টু টি ধরি, সুবিধা হবে নি, এটা ইকাল টু টি। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি মনে আছে? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। যেহেতু তুমি লিমিট চেঞ্জ করেছো, সুতরাং এখানেও চেঞ্জ করতে হবে লিমিট, মানে এক্স ফাংশন চেঞ্জ করেছো, লিমিট চেঞ্জ করে ফেলবো, রাইট? এই যে দেখো, এখানে এক্স এর লিমিট, এখানে টি এর লিমিট, এক্স এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 5/2, এক্স এর মান যখন 0 সাইনের মান 0, টি এর মান তখন 2, এক্স এর মান যখন 5/2 তখন সাইন 5/2 এর মান 1, 1 আর 2 এর 3, টি এর মান তখন 3। অর্থাৎ এক্স এর লিমিট যখন 0 to π/2 ছিল। আচ্ছা, অনেকে তোমরা আমাকে বলেছো যে ভাইয়া নির্দিষ্ট যোগজীকরণের অঙ্ক, আমি তো সব করাইছি,
লিমিট ছাড়া সব অঙ্ক করাইছি, লিমিট সহকারে আসলে ভাবে লিমিটটা শুধু চেঞ্জ করে নিতে হবে, ঠিক না? তাহলে দিস ইকুয়াল টু মান বসাও, 0 এর জায়গায় হবে 2 আর π/2 এর জায়গায় হবে 3, আর cos x dx এর মান কত? cos x dx এর মান dt ডিভাইডেড বাই এটার মান কত? এটার মান কত? t, ওই যে t ধরা আছে, আর এটার মান কত হবে? t - 1। কিভাবে t - 1 করলাম? t মানে তো 2 + sin x, ওখান থেকে 1 বাদ দিলে 1 + sin x হবে না, ঠিক না? এই অঙ্ক তো এটা তো আংশিক ভগ্নাংশের অঙ্ক রে পাগলারা। সো এই আংশিক ভগ্নাংশ আমি কতবার করাইছি তোমাদেরকে বলো? 2 থেকে 3, দুইটা উৎপাদক দুইটা টান দিব একবারে প্রাণ থেকে, রাইট? এখানে একটা t বসবে, এখানে t - 1 বসবে, রাইট? কি নিয়মটা কি ছিল? এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 ধরে t এর যে মান আসবে সেই মানটা অন্যান্য জায়গায় বসাতে হবে। তাহলে t ইকুয়াল টু 0 এখানে বসানো যাবে না, এখানে তো t নাই, এখানে 1 আছে, 1/0 - 1 মানে -1, তাহলে এখানে আসবে -1। এবার এটা ইকুয়াল টু 0 ধরো, এটা ইকুয়াল টু 0 দিলে t এর মান 1, t এর ওই মানটা এই উৎপাদকে বসানো যাবে না, না বসিয়ে অন্যান্য জায়গায় বসাতে হবে। তাহলে +1 ইনটু এখানে dt, অঙ্ক শেষ। তো দিস ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন 1/t ইনটু dt প্লাস ইন্টিগ্রেশন 2 থেকে 3 দিই, 2 থেকে 3 1/t - 1 ইনটু dt, ঠিক কিনা বলো? সো this equal to minus 1/t ইন্টিগ্রেশন কি ln t, লিমিট বসাতে হবে 2 থেকে 3 প্লাস 1/t, এটা লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশনকে আমরা t ধরতে পারি বা x ধরতে পারি, এখানে যেহেতু t এর ফাংশন তাহলে t ধরতে হবে, তাহলে 1/t ইন্টিগ্রেশন ln t, t মানে এখানে t - 1, কাফার আসবে 1, যে লিমিট বসাতে হবে 2 থেকে 3 পর্যন্ত। ভেরি গুড। মাইনাস এখানে তাহলে কি হবে? ln 3 মাইনাস আর এই মাইনাসে প্লাস ln 2 প্লাস এখানে যদি আমরা 3 বসাই তাহলে এখানে হবে ln 2 মাইনাস ln 1, মানে t এর জায়গায় একবার 3 বসাতে হবে, t এর জায়গায় একবার 2 বসাতে হবে, ঠিক কিনা? তো ভেরি গুড, দিস ইকুয়াল টু দুইটা ln 2 মাইনাস ln 3, ln 1 এর মান তো 0, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? বলো, কোনো আপত্তি আছে ভাইজান? কোনো আপত্তি? কোনো আপত্তি নাই। লাবণী, তুমি যদি ক্লাসে থাকো তুমি একটু আমাকে জানাও যে কোনো আপত্তি আছে কিনা। হ্যাঁ, ln 4/3 মনে হয় এনসি পার্ট ঠিকই আছে, এটা হচ্ছে ln 4/3 আসবে অ্যান্সার, ঠিক আছে, এটাও অ্যান্সার। m a ময়েন e⁻x ইন্টু x⁻−2 dx ইন্টিগ্রেশন কত e⁻−x অর্থাৎ e⁻x² উপরে, এটার অনির্দিষ্ট যোগজ সম্ভব নয়। m a ময়েন আমি দেখেছি e⁻x ইন্টু x², ও এটা সম্ভব, e⁻x ইন্টু x² তো সম্ভব। m a ময়েন এটা আমি করাইছি তোমাদেরকে, e⁻x তুমি ডিভাইডেড বাই x² দিয়েছো, x⁻² দিয়েছো, এটা সম্ভব। এটা মানে e⁻x ইন্টু x², এটা আগে করাইছি দেখো ইউভি এর সূত্রে, বাট এটা সম্ভব না। ইন্টিগ্রেশন e⁻x বাই x², এটা সম্ভব না, ঠিক আছে? ওকে, এবার আসো, এবার খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে লাবণী, ইন্টিগ্রেশন 0 টু π, এই অঙ্কগুলো আমার খুব মানে ফেভারিট প্রবলেম, 1 প্লাস cos² x ইন্টু dx। আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করাইছিলাম, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b sin² x অথবা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b cos² x। এই ধরনের অঙ্ক করাইছি না বলো তো? লব এবং হরকে cos² x দ্বারা ভাগ করতে হতো।
ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x, অথবা আরো এরকম ছিল আর কি, এই অঙ্কগুলো করাইছিলাম। আবার লিমিট সহকারে থাকলেও এই অঙ্কগুলো পারা যাবে। লিমিট ছাড়া যদি এটা পারি তাহলে লিমিট লাস্টে গিয়ে বসিয়ে দেবো, রাইট? কিন্তু দুঃখের বিষয় এখানে এই এক্সটা দিয়ে করেছে খারাপ। এই এক্স যদি না থাকতো তাহলে এটা তামা তামা করে ফেলতাম, রাইট? এক্স যেহেতু দিয়েছে এবং এখানে একটা লিমিট দিয়েছে, আমি তোমাদেরকে নির্দিষ্ট যোগজের একটা প্রপার্টিজ শিখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এই ফাংশনটার এই ইন্টিগ্রেশনের যে মান আসে, ইন্টিগ্রেশন এই লিমিট দুটো অপরিবর্তিত রেখে এখানে এ প্লাস বি মাইনাস এক্স, এই ইন্টিগ্রেশনটার মানও সেম আসে, এই দুটো ইন্টিগ্রেশন সমান। অর্থাৎ কোন একটা ইন্টিগ্রেশনে এক্স এর স্থলে, এই এক্স এর স্থলে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স বসানো যায়, তাহলে কোনো ফাংশনটার কোনো পরিবর্তন হয় না, শুধু এটা হচ্ছে মানে স্থানের পরিবর্তন হয়। আমি এখান থেকে এখানে সরে গেছি, তার মানে আমার তো এরিয়া কমে নাই, এরকম সরানো হয়েছে শুধু। তাহলে এক্স এর স্থলে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স বসাইছি, মানে ফাংশনটাকে সরাইছি, শুধু ফাংশনের চেহারা চেঞ্জ করিনি, সরাইছি শুধু, রাইট? তাহলে এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এক্স এর স্থলে কি বসাতে পারবা? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স বসাতে পারবা। তাহলে এটা একটা নির্দিষ্ট যোগজের আমি প্রপার্টিজ তোমাদেরকে পড়াইছিলাম এবং এটার প্রমাণও করাইছিলাম, দেখবা তোমাদের খাতায়। ওকে, তাহলে আমরা এখন এই অঙ্কটা করতে চাই। দেখো কি মজার কাহিনী, এই এক্স কে আমরা ভ্যানিশ করতে চাই। এক্স থাকলে আমি এই অঙ্ক পারবো না, সমস্যা আছে। দেখো অঙ্কটা কিন্তু খুবই মজার। ইন্টিগ্রেশন 0 থেকে পাই x ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার x ইন্টু ডিএক্স। ধরে নাও দিস ইকাল টু আই, আই মানে আমি। আমরা কি শিখলাম একটু আগে? আমরা এটা তো একটা এক্স এর ফাংশন, এক্স এর এই ফাংশনে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স, তাহলে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স বসাবো যেখানে যেখানে এক্স আছে। তাহলে 0 টু পাই, তাহলে এখানে এক্স এর জায়গায় বসাবো পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কয়ার পাই মাইনাস এক্স ইন্টু ডিএক্স। কে ক্লিয়ার? তাহলে এই তথ্যটা আমরা দিতে পারি এবং ডান পাশে এই নোটটা অবশ্যই দিবা, যেহেতু এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু লিমিটিং ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স। এই নোটেশনটা, এই নোটটা দিয়ে দেবা তোমরা ডান পাশে। এইটা অনুসারে আমরা এই জিনিসটা লিখেছি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা দিস ইকুয়াল টু 0 টু পাই বাই 2, এখানে পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স। তোমরা জানো পাই মাইনাস এক্স থাকলে কজের কোনো পরিবর্তন হয় না। ও সরি, পাই পাই, তাহলে দেখো পাই বাই 2 থাকলে কজ কজই থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কজ যদি বা নেগেটিভ, স্কোয়ার আছে এজন্য পজিটিভ। তাহলে দিস ইজ অলসো আই, এটা দাও ইকুয়েশন নম্বর 1, এটা দাও ইকুয়েশন নম্বর 2, রাইট? এইবারে দেখো আমি যদি 1 আর 2 নম্বর ইকুয়েশন যোগ করি, হর আর হর সমান, লসাগু হবে 1 প্লাস কজ স্কয়ার এক্স, আর লব দুটা যোগ হলে এক্স ভ্যানিশ হয়ে যাবে, হরণ করে হয়ে যাবে কিনা বলো? তাহলে আমি যদি যোগ করি 1 যোগ 2 হতে পাই, তার মানে 2i ইকুয়াল টু 0 টু পাই, এবারে লসাগু করলে 1 প্লাস কজ স্কয়ার এক্স, আর লব লব যোগ হবে, তাহলে x প্লাস পাই মাইনাস এক্স ইন্টু ডিএক্স। বলো ক্লিয়ার কিনা? কোন আপত্তি আছে? যোগ করেছি, বাস অঙ্ক শেষ। দিস ইকুয়াল টু পাই, এক্স আর এক্স কাইটে একবারে কুচি কুচি হয়ে যায়, থাকে পাই ইন্টিগ্রেশন 0 টু পাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। দেখো তোমার জানা ফরম্যাটে চলে গেল। আমরা জানি এই যে এই আকৃতির অঙ্কগুলো যদি থাকে
এই যে এ আকৃতির অঙ্কগুলো যদি থাকে লব এবং হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করে অঙ্কগুলো করতে হয়, তাহলে সুবিধা হয়। তাহলে এখানে আমরা লব এবং হরকে কি করব এখন, তাহলে cos স্কয়ার x দ্বারা ভাগ করে ফেলি। সো দিস ইকুয়াল টু পাই ইনটু 0 টু পাই, cos স্কয়ার x দ্বারা লব এবং হরকে ভাগ করলে এখানে উপরে হবে sec স্কয়ার x ডিভাইডেড বাই এখানে হবে sec স্কয়ার x প্লাস 1, লব এবং হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করেছি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক এখনো শেষ হয়নি। সো দিস ইকুয়াল টু পাই ইনটু 0 টু পাই, উপরে থাকলো তোমার sec স্কয়ার x ইনটু dx ডিভাইডেড বাই sec স্কয়ার x মানে আবার কি 1 প্লাস tan স্কয়ার x, 1 আর 1 2, 2 প্লাস tan স্কয়ার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু আরেকটু সাজিয়ে লিখি বিটি পার্লারে নিয়ে গিয়ে 0 টু পাই, এবার বলো sec স্কয়ার x dx কে আমরা লিখতে পারি d অফ tan x। many years ago 1912 সালে এটা শিখাইছিলাম tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। এটার অর্থ কি ছিল, কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, tan x এর ডিফারেন্সিয়েশন অফ tan x ডিভাইডেড বাই, এটাকে একটু সাজিয়ে লেখো √2 এর উপরে স্কয়ার a স্কয়ার প্লাস এটা tan x এর উপরে স্কয়ার। তোমাদেরকে আমি এই ইন্টিগ্রেশন 1903 সালে শিখাইছিলাম, a স্কয়ার প্লাস x স্কয়ার যদি থাকে এটা ইকুয়াল টু 1 বাই a tan ইনভার্স x বাই a, মনে পড়ে a স্কয়ার প্লাস x স্কয়ারের কি মনে আছে কিনা বলো, ক্লিয়ার? এটা কিভাবে হলো, এই যেখানে x আছে এখানে x আছে d এর পরে, এখানে x এর জায়গায় কি আছে, তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার একই জিনিস তো। সো দিস ইকুয়াল টু পাই ইনটু 1 বাই a, 1 বাই n মানে 1 বাই √2 ইনটু tan ইনভার্স x বাই a, x মানে এখানে কে tan x ডিভাইডেড বাই a মানে হচ্ছে তোমাদের √2। এইটা দিয়ে লিমিটটা বসিয়ে দিতে হবে, লিমিটটা বসিয়ে দাও 0 টু পাই, কি ক্লিয়ার? 0 টু পাই, কোন আপত্তি আছে? ঠিক আছে তো নাকি? ওকে, কোনো সমস্যা আছে? সমস্যা তো থাকার কথা না। কি ক্লিয়ার? বাকিটা ইতিহাস। 2 দ্বারা ভাগ করতে হবে না, কোথায় 2 দ্বারা ভাগ করব, কোনো 2 দ্বারা ভাগ করতে হবে না, ওই যে 1 বাই √2 তো নিয়েছিলে 1 বাই a tan ইনভার্স x বাই a, ঠিক না? কোথায় 2 দ্বারা ভাগ করব, কোথায় গো, কোথাও ছাড়া পড়েছে নাকি? আরে বাবা আমরা তো 2i তো পাইছি, এটা ঠিক আছে, বুঝছি তোমাদের কথা, আমি তো 2i এতক্ষণ থেকে পাইলাম, অথবা i কা 2 দ্বারা ভাগ হবে। হয়েছে? ক্লিয়ার? তাহলে বলে করাইনি বলে অঙ্কগুলো আমি তোমাদেরকে, তোমরা খালি ব্লেম করো, এটা কোনো কথা? এবার দেখি আর দু একটা প্রবলেম দেখি, আর কি কি প্রবলেম আছে। কইরে লাবণীর প্রবলেমগুলো, শাহিদা সুলতানা লাবণী। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল। আরেকটা অঙ্ক দিয়েছে 0 টু পাই বাই 2 √cos x ডিভাইডেড বাই √sin x প্লাস √cos x, এটা আমি করাইছি, এই অঙ্কটা ক্লাসে করাইছি। আরেকটা অঙ্ক দিয়েছে 2 থেকে 3 পর্যন্ত dx বাই x মাইনাস 1 ইন্টু √x স্কোয়ার মাইনাস 2x, এটাও ক্লাসে করাইছি নাকি করাইনি জানি না, বলছি। এগুলো তো প্রবলেমগুলো সহজ প্রবলেম। আচ্ছা, এন সিফাতের প্রবলেমগুলো কই, তাহলে উপরের দিকে আছে মনে হয়। ইন্টিগ্রেশন এই অঙ্কটা বলে দিই, 2 থেকে 3 dx ডিভাইডেড বাই, এ তো কোনো অঙ্কই না, x মাইনাস 1 ইন্টু √x স্কোয়ার মাইনাস 2x, এই অঙ্ক।
তোমরা জানো ইন্টিগ্রেশনের এই আসল সূত্রটা, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু আসলে সেক ইনভার্স এক্স প্লাস সি, রাইট? অর্থাৎ রুটের ভিতরে পূর্ণবর্গ মাইনাস 1, আর সেই জিনিসটার যদি বাইরে থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন হয় সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন এটা না, তাহলে ইন্টিগ্রেশনটা তো হবেই। এখন আসো, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 থেকে 3 dx ডিভাইডেড বাই, তাহলে তোমার টার্গেট কি? এখানে আছে x মাইনাস 1, রাইট? আমি ভিতরের এই জিনিসটাকে যদি আমি এটা লিখি x মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এখানে কত হয়? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, কিন্তু এখানে প্লাস 1 কি আছে? তাহলে এখানে একটা প্লাস 1 করলাম আর একটা মাইনাস 1 করলাম, এইটুকুর বদলে এইটা লিখলাম মাইনাস 1। দেখো তো এইটার ওটা দেখতে একই রকম কিনা? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানেও যা আছে এখানে স্কোয়ার মাইনাস 1 আছে। সো দিস ইকুয়াল টু সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্স মানে এখানে কত? x মাইনাস 1। লিমিটটা বসিয়ে নিও, বাসায় করে পাই। কি পারবা কেন বলো? এ কোনো অঙ্ক হইল? তোমরাই বলো, এগুলো অঙ্ক কেন দিয়েছো আমাকে বলো তো? এর থেকে সহজ অঙ্ক তো আর পৃথিবীতে নাই। কি ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আরেকটা অঙ্ক দিয়েছে, এটা বইটা এসেছিল অবশ্য, জানি না কত সালে এসেছিল। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 সাইন 2x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। এই অঙ্কটাও মনে হয় আমি করাইছিলাম ক্লাসে। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 সাইন 2x মানে কি? 2 সাইন x cos x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইন্টু dx। এবার লব এবং হরকে আমি cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করব। লব এবং হরকে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করব। দেখো অঙ্ক তাহলেই শেষ হবে। 0 টু পাই বাই 4, এখানে যদি cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করি, লবকে ভাগ করে ভাঙ্গে ভাঙ্গে দেখাই, 2 sin x ইন্টু cos x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x। ওকে, নিচে যদি আমরা করি তাহলে হবে sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x প্লাস এখানে হবে 1 ইন্টু dx। লব এবং হরকে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করলাম। সো দিস ইকুয়াল টু 0 টু পাই বাই 4 আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলে দিচ্ছি আঙ্কেল, বলে দিচ্ছি আঙ্কেল। হ্যাঁ, ডাবল রুম 2200 টাকা আঙ্কেল। ঠিক আছে, বলে দিন। হ্যাঁ ভালো, বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আঙ্কেল। যে আমি যে ক্লাসে 10 মিনিট লাগবে ক্লাস শেষ হতে। জি, আসসালামু আলাইকুম। তাহলে কি দাঁড়ালো বিষয়টা তোমাদের? বিষয়টা কি দাঁড়ালো বলো? কি হলো? বহুদিন পর আঙ্কেল। ইফাত জামিলা ভাই, অফলাইনে তো এক্সাম নেওয়া সম্ভব হচ্ছে না, তো অনলাইনে এক্সাম নিন ভাইয়া প্লিজ। অধ্যায়ের উপর কয়েকটা এক্সাম নিলে অনেক ভালো হয়। বুশরা ইয়াসমিন, তোমার কথা আমলে নিলাম। এটা কি ক্লিয়ার? আমি কি করেছি? লব এবং হরকে 10 cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করেছি। কিভাবে হলো দেখো, এখানকার একটা cos একটা cos কাটেছে, তাহলে cos কিউব x, sin x বাই একটা cos x মানে tan x, তাহলে 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x, রাইট? এইবারে আসে এখানে কাহিনী আছে। তো এখানে tan স্কয়ার x কে তুমি t ধরো, কারণ tan স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন এটা আসবে। কিভাবে? মনে করো এটা x, তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x। কাকে x বললা? tan x কে। tan x এর কাফারা sec স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু dt। কি ক্লিয়ার?
আজকে তো একবার ফকা দেখাচ্ছে, দেখি। tan স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন 2 tan x * sec স্কয়ার x dx, বাস হয়ে গেল। এবার আমরা লিমিট চেঞ্জ করব, যেহেতু লিমিট আলা অঙ্ক, তাহলে এটা x এর লিমিট, এখানে t এর লিমিট, x এর লিমিট 0, এখানে π/4, x এর যখন মান 0 তখন t এর মান 0, x এর মান যখন π/4, t এর মান 1, সুতরাং 0 থেকে 1, রাইট? এইটুকু কি? এইটুকু মানে হচ্ছে dt ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x তারপর স্কয়ার, তারপর t স্কয়ার, এটা হচ্ছে tan ইনভার্স t। সরাসরি সূত্র, দিস ইকুয়াল টু tan ইনভার্স t, লিমিট 0 থেকে 1 পর্যন্ত। তাও হেডার্সরা বলবে আমি নাকি বলে নির্দিষ্ট যোগজ করাইনি, তো নির্দিষ্ট যোগজই তো এগুলো। অনির্দিষ্ট যোগজ পারলে তো নির্দিষ্ট যোগজও পারা যায় রে পাগলারা। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? তাহলে অনেকদিন পর আস্তে আস্তে জনগণ কমে যাচ্ছে ভাই। যখন এসেছিলাম তখন এখন 33 জন হয়ে গেছে। ওই রকমই রে ভাই, 1 ঘন্টার বেশি ক্লাস করতে পারে না ছেলেমেয়েরা। ঠিক আছে, অনলাইন ক্লাস তো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, ভালো থেকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।